গল্প অহংকারী _চাচাতো_বোন। লেখক ফারিয়া আক্তার। পর্ব 03। সিঁড়ির দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ সিঁড়ি দিয়ে মাওয়া আপু একটা হলুদ শাড়ি পরে নামছিল। যাতে হলদে পরীর মতো লাগছিল। আমি তো একধানে তাকিয়ে আছি। তখন আপু আমার সামনে এসে হাতের তুড়ি বাজিয়ে, কিরে এভাবে ভোবলাকান্তর মতো তাকিয়ে কি দেখিস মাওয়া? তোমাকে দেখি আমি। কি তুই আমাকে দেখিস মাওয়া? হুম আমি। এভাবে বেহায়ার মতো একটা মেয়েকে দেখিস, কোন লজ্জা করে না? মাওয়া রেগে, আরে আমি কি বলছি আপনার সৌন্দর্য দেখি মিস ময়দাবতী আমি। এই কথা শুনে তো মাওয়া রেগে আগুন। কি বললি তুই আমি ময়দাবতী? মাওয়া, তা নয় তো কি, যেভাবে ময়দা দিয়েছেন এতে এক বস্তা ময়দা মনে হয় আপনার মুখেই আছে আমি। কি বললি তুই? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে বলেই আমাকে ধরবে মাওয়া। আমাকে আর পায়কে ওখান থেকে পালালাম। কিরে পালাচ্ছিস কেন? দাঁড়া মাওয়া। না শুনেই চলে আসলাম। তারপর আমি আমার ক্যামেরা নিয়ে রুম থেকে বের হলাম। সবাই আমার কাছে ছবি তুলতে চাইলেও আমি তুলিনি, কারণ ক্যামেরা ম্যান আনা হয়েছে। আমি সুযোগ পেলেই শুধু মাওয়া আপুর ছবি তুলতেছি, যা তার চোখে ধরা পড়ে গেলাম আমি। তারপর আমার কাছে আসলো, তুই আমার ছবি তুললি কেন? মাওয়া রেগে, কই না তো, আমি ভয় পেয়ে। তোতলাচ্ছিস কেন তুই? আমার নিশ্চয়ই আমার ছবি তুলেছিস মাওয়া। কই তোতলাচ্ছি আমি? তোমার কোনো ছবি তুলিনি আমি। এ বললেই হলো? দেখি তো ক্যামেরাটা দে তো মাওয়া। কি করবা এটা? আমি বলছি তো ছবি তুলি নাই আমি। আরে তুই আগে ক্যামেরা দে তো। এই বলেই জোর করে ক্যামেরাটা নিয়ে নিল মাওয়া। ক্যামেরা নিয়ে সে তো অবাক, কারণ সে দেখে পুরো ক্যামেরা জুড়ে তার ছবি 85%। তারপর আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কিরে তুই তো বললি একটাও ছবি তুলিসনি মাওয়া। আসলে কি? দাঁড়া, তোকে আজকে আমি যেই না মারতে যাবে তখনই। আরে তোরা এখানে? আমি তো তোদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কাকি। কেন কি হয়েছে? আমি আর মাওয়া একসাথে। চল এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে কাকি। আচ্ছা চলো দুজনেই। তারপর আমি মাওয়া আপুর হাত থেকে ক্যামেরাটা নিয়েই একবার চোখ মারলাম। তাতে তো সে আগুন। শুধু কাকি আছে দেখে আমাকে কিছু করছে না। কাকি না থাকলে আমার 12টা বাজিয়ে ছাড়তো চোখের ইঙ্গিতে মাওয়া। তারপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো, যে যাকে পারছে হলুদ লাগাচ্ছে। কিন্তু মাওয়া আপুকে দেখতে পেলাম না। তাই হাতে কিছু হলুদ নিয়ে তাকে খুঁজতে লাগলাম। তারপর ছাদে এসে দেখি একা দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে হলুদ লাগিয়ে দিলাম দৌড়। সেও কিছু করতে পারল না। কুত্তাটা, আমি জানতাম এমন কাজ তুই ছাড়া আর কেউ করবে না। এত কষ্টে পালালাম তাও ছাড়লি না মাওয়া। সবাইর হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না আমি। কুত্তা, তুই আমাকে এত জ্বালাস কেন বলতো? মাওয়া রেগে, তোমাকে ভালোবাসি বলে আমি। কি বললি? মাওয়া আরো রেগে, হে হবে কি? তুমি আমার রাত জেগে গল্প করার সাথী? দেবে কি তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না রাতে চাঁদ দেখার অধিকার? দিবে কি আমার সাথে গোধূলি লগ্নে হেঁটে হেঁটে বহুদূর যাওয়ার অধিকার? দিবে কি তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকার? হবে কি আমার আম্মুর ছোট ছেলের বউ? হবে কি আমার বাবার নাতি নাতনির মা? আমি। ঠাসস ঠাসস, তুই এত খারাপ হবি জানতাম না। আমি তোর বড় বোন হই। মাওয়া রেগে, তাতে কি? তুমি তো আর আমার আপন বোন না। তাছাড়া চাচাতো বোনকে বিয়ে করা যায় যাচ্ছে আমি। তাছাড়া আমি তোর বড় মাওয়া। বড় হলে বিয়ে করা যাবে না, এটা কোথাও লেখা আছে আমি? ঠাসস বলছিস না আমি তোকে ভালোবাসি না? তাছাড়া আমি তোকে সহ্যই করতে পারি না। এই বলেই চলে গেল মাওয়া রেগে। তুমি যতই আমাকে না না করো, আমি তোমার পিছু ছাড়ছি না আমি মনে মনে। তারপর নিচে চলে আসলাম। তারপরের দিন বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন করা হয়। আর মাওয়া আপুকেও আমি আগেই মতোই জ্বালিয়েছি বিয়ের দিনও। যাই হোক, বিয়ের সব কাজ ক্রমশেষ। ভাবির সাথেও আমার অনেক ভাব হয়েছে। দুই ভাবিই আমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে, কারণ একজনেরও কোন ছোট ভাই নেই। বিয়ের 7 দিন পর সব আত্মীয় স্বজন চলে গেছে, শুধু মাওয়া আপুরা বাদে আমি ঘুমাচ্ছিলাম।
এই উঠো, আর কত ঘুমাবি মেঝো ভাবি? আহ ভাবি, ঘুমাতে দিন, আমি ঘুমে কাতর। কি, তুই উঠবি নাকি পানি দিব বড় ভাবি? আহ, তোমরা দুজন সকাল সকাল কি শুরু করেছো? আমি আজকে তুই আমাকে আর রিদিকে মেঝো ভাবি নিয়ে ঘুরতে যাবি বড় ভাবি? আমি এখন পারবো না, আমাকে ঘুমাতে দাও। আমি আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমরা তোর কে হই যে তুই আমাদের সাথে যাবি? মেঝো ভাবি অভিমানের সুরে। হুম, তাই তো, কতদিন হলো আমাকে নিয়ে ঘুরতে যাস না, থাক, তোর যাওয়া লাগবে না বড় ভাবি। আরে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করো না তো। আমি আচ্ছা ঠিক আছে, আমরা যাই দুজনেই। আরে শোনো, এভাবে রাগ করো কেন? তোমরা ঘরে গিয়ে রেডি হও। আমি আচ্ছা ঠিক আছে আমার সোনা ভাই বড় ভাবি। ভাবি শোনেন না? আমি হুম, বল মেঝো ভাবি। মাওয়া আপুকেও সাথে নিয়ে চলো না। আমি কেন, ওকে নেব কেন মেঝো ভাবি? কোনো সামথিং সামথিং চলছে নাকি বড় ভাবি? না মানে আসলে ভাবি, আমি তাইলে কি মাওয়াকেই আমাদের যা করতে হয় মেঝো ভাবি? ভাবি আমি তো চাই, কিন্তু সে তো আমাকে পাত্তাই দিতে চায় না। আমি দিবে দিবে, সারাদিন পিছনে আঠার মতো লেগে থাক বড় ভাবি। আচ্ছা তাইলে তাই করব আমি। আচ্ছা শোন, আমরা রেডি হচ্ছি, তুই রেডি হয়ে নাস্তাটা কর মেঝো ভাবি। আচ্ছা। আমি তারপর আমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। তারপর বের হলাম তাদের নিয়ে, সাথে মাওয়া আপু আছে। যেতে চেয়েছিল না, কিন্তু ভাবিদের জন্য রাজি হলো। তারপর গাড়ি নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। ভাইয়ারাও নাকি একটু পর আসবে, তাহলে ভালোই হবে, মাওয়া আপুকে জ্বালাতে পারবো। একটু পর ভাইয়ারাও চলে আসলো, তারা নিজেদের বউ নিয়ে আলাদা হয়ে গেল। চলো আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি। আমি তোর সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না মাওয়া, তবুও তোমাকে যেতেই হবে। তারপর জোর করে নিয়ে দুজনে ঘুরলাম। সন্ধ্যায় সবাই একসাথে বাসায় ফিরলাম। তোমাদের জন্য একটা খুশির খবর আছে বাবা। কি বলো বাবা? আমি তোমার চাচ্চু এখন থেকে আমাদের ঢাকায়ই থাকবে বাবা। মানে মাওয়া? হে, আমরা এখানে একটা ফ্ল্যাট কিনেছি, এখন থেকে ওইটাতেই থাকবো কাকা। তাই বলো? কি ভালোই হয়েছে কাকি। কিন্তু বাবা, আমার ভাস রস্যই কারটি মাওয়া। সমস্যা নাই, ট্রান্সফার করে এনে এখানে ভত রস্যই কার করাবো কাকা। আচ্ছা বাবা, তোমরা যেটা ভালো মনে করো মাওয়া। আমি তো সেই খুশি, এখন থেকে মাওয়া আপুকে প্রতিদিন দেখতে পারবো আর জ্বালাতে পারবো। তারপর সবাই ডিনার করে রুমে গেলাম। কয়েকদিনের মধ্যে কাকারা ঢাকায় শিফট হয়েছে। আর একটা খুশির খবর হলো, মাওয়া আপু যে ভাস রস্যই কারটিতে ভত রস্যই কার হয়েছে, আমিও সেটাতেই চান্স পেয়েছি, সাথে আমার বন্ধুরাও। যাই হোক, ভাস রস্যই কারটির প্রথম দিন গেলাম, বাইক নিয়ে গেলাম। তারপর ভাস রস্যই কারটিতে প্রবেশ করলাম। আমি আমার বন্ধুদের দেখে তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন দেখি মাওয়া আপু ও তার বান্ধবীরা কলেজে ঢুকতেছে। আমি তাদের সামনে গেলাম। হাই আপু। আমি তুই এখানে? তোর জ্বালায় কি কোথাও একটু শান্তিতে থাকতে পারবো না মাওয়া? যাকে ভালোবাসি তার কাছে না আসলে চলে বলো? আমি তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না মাওয়া? তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই ভালোবাসি। আমি ঠাসস তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরও কেন আমার সামনে আসি? সেই বলেই চলে গেল মাওয়া। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, আমি তোমার পিছু ছাড়ছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। মনে মনে বলতে বলতে বন্ধুদের কাছে এলাম। এক বন্ধুকে বললাম, দোস্ত তোমার প্রেমের কি অবস্থা? শুনলাম তুমি নাকি ওই মেয়ের হাতের থাপ্পড় খাইছো। আরে ভাই, প্রেম করতে গেলে একটু কষ্ট করতে হয়। হুম, এটা জানি, কিন্তু এভাবে না মারলেও পারতো সাকিব। আরে বেটা, দেখি কি করে আমাকে ভালো না বেসে থাকতে পারে। আমি হুম ভাই, চেষ্টা কর, কিন্তু সাবধানে সিয়াম। আচ্ছা ভাই, চল ক্লাসে যাই। আমি হুম চল যাই সবাই। তারপর সবাই মিলে ক্লাস করলাম। আসলে আমরা সবাই যতই ফাজলামো বা দুষ্টুমি করি না কেন, তবে পড়ালেখাটা ঠিকমতোই করি। ক্লাস শেষে সবাই কিছুক্ষণ আড্ডা দিচ্ছি, তবে আমি মনেমনে মাওয়া আপুর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরই মাওয়া আপু আসলো, আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে তার সামনে গেলাম।
তুই আবার আমার সামনে আসছিস মাওয়া? হুম, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। কেন তুই আমার জন্য অপেক্ষা করছিলি কেন মাওয়া? তোমার সাথে প্রেম করার জন্য আমি। আইছে শখ কত ও নাকি আমার সাথে প্রেম করবে মাওয়া? হুম, করব আমি। তোকে সকালে থাপ্পড় দিলাম আর এখনই ভুলে গেছিস মাওয়া? না ভুলিনি, তবে তোমাকে যে ভালোবাসি সেটাও ভুলিনি আমি। বুঝেছি তোকে লাঠি দিয়ে না মারলে তোর ভালোবাসার ভূত মাথা দিয়ে নামানো যাবে না বলেই পাশে লাঠি খুঁজে হাতে নিল মাওয়া। আরে আরে করতেছো কি বলেই দৌড় দিয়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিলাম। আর ওইদিকে ছেলেটা মনে হয় তোকে সত্যিই ভালোবাসে, মাওয়া আপুর বান্ধবী নীলিমা। ভালোবাসে না ছাইও আমার ছোট মাওয়া। তাতে কি, ও তো তোকে অনেক ভালোবাসে আর আমাকে এমন করে, কেউ ভালোবাসলে তাকে আমি জান দিয়ে দিতাম নীলিমা। হয়েছে হয়েছে তোর লাইলিগিরি থামা মাওয়া। হুম থামালাম, এমন ভাবে কেউ ভালোবাসে তো তাই এমন করিস যে সময় থাকবে না তখন বুঝবি নীলিমা। আচ্ছা তারপরে দেখা যাবে, এখন চল মাওয়া। হুম চল নীলিমা। তারপর বাসায় চলে গেল। আর এইদিকে আমি বাসায় যেতেই ফাজিল মশাই বিকালে মাওয়াদের বাসায় যেতে হবে। হয়েছে হয়েছে তোর লাইলিগিরি থামা মাওয়া। হুম থামালাম, এমন ভাবে কেউ ভালোবাসে তো তাই এমন করিস যে সময় থাকবে না তখন বুঝবি নীলিমা। আচ্ছা তারপরে দেখা যাবে, এখন চল মাওয়া। হুম চল নীলিমা। তারপর বাসায় চলে গেল। আর এইদিকে আমি বাসায় যেতেই ফাজিল মশাই বিকালে মাওয়াদের বাসায় যেতে হবে। হয়েছে হয়েছে তোর লাইলিগিরি থামা মাওয়া। হুম থামালাম, এমন ভাবে কেউ ভালোবাসে তো তাই এমন করিস যে সময় থাকবে না তখন বুঝবি নীলিমা। আচ্ছা তারপরে দেখা যাবে, এখন চল মাওয়া। হুম চল নীলিমা। তারপর বাসায় চলে গেল। আর এইদিকে আমি বাসায় যেতেই ফাজিল মশাই বিকালে মাওয়াদের বাসায় যেতে হবে মেঝো ভাবি। কেন আমি? কেন আবার আপনার কাকি যেতে বলেছেন মেঝো ভাবি? আচ্ছা যাব আমি। হুম আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, তোর জন্য আমি, মা আর বড় ভাবি এখনো না খেয়ে আছি মেঝো ভাবি। ও আমার তো মনেই নেই, আমি তাড়াতাড়ি আসতেছি আমি। হুম আয় মেঝো ভাবি। আসলে আগে মা আর বড় ভাবি আমাকে না খাইয়ে খেত না, এমনকি তারা আমাকে নিজ হাতেও খাওয়াই দিত, তার সাথে এখন আবার যোগ হয়েছে মেঝো ভাবি। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে রুমে গেলাম। বিকেল বেলা আমি রেডি হয়ে মাও ভাবিদের বলে মাওয়া আপুদের বাসায় গেলাম। বাসাটা বেশি দূরে না, বাইকে যেতে মাত্র 10 মিনিট লাগে। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কাকি দরজাটা খুলে দিল। তোর আসতে এতক্ষণ লাগে? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি কাকি। সরি কাকি, একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। আচ্ছা বসো তুই, আমি তোর জন্য খাবার আনতেছি, তারপর দুজনে আড্ডা দিব কাকি। আচ্ছা কাকি। মাওয়া আপু কোথায়? আমি আছে ওর রুমে কাকি। আচ্ছা কাকি তুমি খাবার আনো, আমি তোমার মেয়েকে জ্বালিয়ে আসি আমি। তুই পারিসও বটে, আচ্ছা যা কাকি। হুম আমি। তারপর মাওয়া আপুর রুমের সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়তেছে। আসতে পারি আমি? তুই এখানে কি করিস মাওয়া? কেন আসতে পারি না? আমার শ্বশুরবাড়ি আমি। এটা আবার তোর শ্বশুরবাড়ি হলো কবে থেকে মাওয়া? হয়নি, হবে তোর সামনে আমি। তুই সেই স্বপ্নই দেখ মাওয়া। এই স্বপ্নটাকেই বাস্তবে পরিণত করতে চাই আমি। এটা কখনো হবে না মাওয়া। আচ্ছা দেখা যাবে আমি। এই বলেই মাওয়া আপুর ফোনটা নিয়ে দিলাম দৌড়। মাওয়া আপুর সাথে সাথে আমার পিছনে দিল দৌড়। এটা দেখে আমি তাড়াতাড়ি একটা রুমে ঢুকে দরজা আটকিয়ে দিলাম। আর আপু দরজার সামনে দাঁড়িয়ে। ওই তুই আমার ফোন নিলি কেন মাওয়া? নিয়েছি তো কি হয়েছে আমি? তুই কোন কথা না বলে দরজা খুলে আমার ফোনটা দে মাওয়া। দিব না, কি করবে আমি? এরপর আপু শুরু করলো তার বকর বকর। আমি কোন উত্তর না দিয়ে তার ফোনে ফেসবুকে ঢুকে আইডিটা অ্যাড দিয়ে নিলাম এমনভাবে যেন সে না বুঝতে পারে। তারপর দরজাটা খুলে দিতেই সে আমাকে ধাওয়া করতে শুরু করলো।
ধাওয়া করতে করতে একসময় আমি পা পিছলিয়ে বিছানার উপর পড়ে গেলাম আর আপু তাল সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেল এবং সাথে সাথেই তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করলো। আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি। কি সুন্দর এই মেয়েটা, কিন্তু অহংকার একটু বেশি, মনে মনে আমি। অন্যদিকে আপু যেন স্তব্ধ হয়ে গেছে, কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। যখন তার জ্ঞানে আসলো তখনই, তুই আবার আমাকে কিস করছিস, দাঁড়া আজকে তোর খবর আছে, বলে যেই হাত উঠাতে আমার ঠোঁটে স্পর্শ করলো। আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি। কি সুন্দর এই মেয়েটা, কিন্তু অহংকার একটু বেশি, মনে মনে আমি। অন্যদিকে আপু যেন স্তব্ধ হয়ে গেছে, কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। যখন তার জ্ঞানে আসলো তখনই, তুই আবার আমাকে কিস করছিস, দাঁড়া আজকে তোর খবর আছে, বলে যেই হাত উঠাতে আমার ঠোঁটে স্পর্শ করলো। আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি। কি সুন্দর এই মেয়েটা, কিন্তু অহংকার একটু বেশি, মনে মনে আমি। অন্যদিকে আপু যেন স্তব্ধ হয়ে গেছে, কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। যখন তার জ্ঞানে আসলো তখনই, তুই আবার আমাকে কিস করছিস, দাঁড়া আজকে তোর খবর আছে, বলে যেই হাত উঠাতে যাবে মাওয়া। আরে কাকি তুমি, আমি। এটা শুনেই মাওয়া আপু তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে পিছনে তাকায়। আর দেখে কাকি নেই। তারপরই যেই রাগী চোখে আমার দিকে তাকায় তখনই আমি দিলাম দৌড়। এক দৌড়ে কাকির কাছে চলে গেলাম। মাওয়া আপু আমার পিছনে আসলো। কিরে তোর দুষ্টুমি শেষ হয়েছে কাকি? দেখো না কাকি, তোমার মেয়ে আমাকে মারতে এসেছে। আমি। কি হয়ে তুই ওকে মারতে এসেছিস কেন? মাওয়াকে উদ্দেশ্য করে কাকি। জানো মা ও কি করেছে? মাওয়া কি করেছে আমার ছেলেটা কাকি? তোমার ছেলে না ছাই মাওয়া। বাজে কথা না বলে ও কি করেছে তাই বল কাকি। কাকি আপু বলতে পারবে না, আমি বলে দিতেছি আমি। হুম বল বাবা কাকি। আচ্ছা শোনো, আর বলতে দিল না। মাওয়া আমার মুখ চেপে ধরেছে। কি হয়েছে, তুই ওকে আতিকের মুখ চেপে ধরেছিস কেন? ওকে বলতে দে কাকি। না বলতে হবে না মা, ও কিছু করেনি, আমি ওকে আর কিছু বলবো না। মাওয়া তোরা যে কি করিস না, আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আতিক বাবা, তুই নাস্তা করতে বসো কাকি। আচ্ছা কাকি আমি। তুইও কি নাস্তা করবি? মাওয়াকে উদ্দেশ্য করে কাকি। না তুমি তোমার শয়তান ছেলেটাকে খাওয়াও মাওয়া। হুম খাওয়াবই তো, তাতে তোর কি কাকি? আমার আবার কি? আমি রুমে গেলাম আর তুই শোন, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাস, এই বলে চলে গেল মাওয়া। তারপর, হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্ত গল্প। এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।